শুরুটা হয় এমন এক পরিবারকে দিয়ে যারা দুনিয়াদারি থেকে আলাদা এই বরফে ঢাকা এলাকায় থাকে। এখানেই সে তার জীবন পার করে। এই পরিবারটা শুধুমাত্র দুজন মানুষ নিয়ে গঠিত, যদিও এর মধ্যে একজন মানুষও আছে যাকে কখনো দেখা যায় না। তো বেশিরভাগ সময় লিউক আর তার মা একসাথেই থাকে। তো আজ সে মানুষটা এসেছে যে আসলে লিউকের বাবা। সে তাদের থেকে দূরে থাকে, কিন্তু মাঝে মধ্যে সে আসে যাতে এরা নিজেদের দরকারি জিনিসপত্রগুলো পেতে পারে। যেমন আজ সে তাদের জন্য রেশনের জিনিসপত্র নিয়ে এসেছে। এটা দেখে লিউক খুব খুশি হয়, কারণ অনেকদিন পর তার ভালো কিছু খাওয়ার ইচ্ছা করছে। কথা বলার ফাঁকে সে তাকে পড়াতে বসায়। এই পর্যন্ত তো তোমাদের সবকিছু একদম ঠিকঠাকই লাগছে, যে একজন বাবা তার ছেলেকে পড়াচ্ছে আর তার পাশে মা বসে আছে। দেখতে কি সুন্দর একটা মুহূর্ত। কিন্তু গাছে ফল ধরেছে মানেই যে এটা খাওয়ার যোগ্য এমনটা জরুরি নয়। লিওকের বাবা তার ভুলের শাস্তি তাকে নয় বরং তার মাকে দেয়। সেটাও খুব বাজে ভাবে। তার সামনে এসে তাকে কিছু প্রশ্ন করে, আর যখন সে প্রশ্নের ভুল উত্তর দেয় সে তার মাকে একটা জোরে থাপ্পড় মারে। এরকম পুরো সময় ধরে চলতে থাকে। আর তারপর এমন একটা সময় আসে যখন প্রশ্ন শেষ হয়ে যায়। তখন তার বাবা তাকে বলে সে যেন বাইরে গিয়ে খেলে, তার কিছু কাজ আছে। এইটুকু বলে সে তার মাকে বেডরুমে নিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর লিওকের খুব অস্বস্তি হয় যে তার বাবা আসলে কি করছে। সে কি এখনো তার মাকে মারছে? এই বিষয়টা চেক করার জন্য সে আস্তে করে তাদের রুমের জানালা দিয়ে ভেতরে উকি দেওয়ার চেষ্টা করে। সেই সময় সে দেখতে পায় যে তার বাবা তার মায়ের সাথে ইন্টিমেট হচ্ছে। কিন্তু তার এই কাণ্ড দেখে তার বাবা খুব রেগে যায় আর বলে দেয় যে আজকের পর সে বাড়িতে আর কখনো আসবে না। এই কথা শুনে লিওকের মা ক্লারা যেন পাগল হয়ে যায়। যদিও জন কখনো তাকে নিজের স্ত্রীর নজরে দেখে না, কারণ অনেক বছর আগেই সে তাকে আর তার বাচ্চাকে ত্যাগ করেছে। তবে মাঝে মধ্যে মন ভালো করার জন্য সে এখানে আসে। কিন্তু আজ যখন সে লিওকের এই কাণ্ড দেখে তখন সে এতটাই রেগে যায় যে রাত পার না করেই সে সেখান থেকে চলে যায়। ক্লারার এখন ভয় হতে থাকে যে সে হয়তো সত্যি আর কখনো ফিরে আসবে না। এই জন্য সে লিওকে সাথে নিয়ে তার গাড়ির পেছনে ছুটতে থাকে আর বারবার তাকে চিৎকার করে বলে যে থেমে যাও, তার ছাড়া এই পৃথিবীতে তাদের আর কেউ নেই। কিন্তু জন মনে স্থির করে নিয়েছে, আর এই বিষয়টা ক্লারাও কিছুক্ষণ পর বুঝতে পারে যে সে আর কখনো ফিরে আসবে না। যার কারণে সে গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আর স্টিয়ারিং থেকে হাত সরিয়ে নেয়। খুব দ্রুত গাড়িটা এখন একটা ফ্রোজেন লেকের দিকে এগোতে শুরু করে। আর ভেতরে বসা লিউক বারবার তার মাকে জিজ্ঞেস করে যে সে এমনটা কেন করছে, কিন্তু ক্লারা তো যেন কিছুই শুনতে পাচ্ছে না। যখন লিউক দেখে যে এখন গাড়িটা পুরোপুরি লেকের মাঝখানে চলে এসেছে, সে সাথে সাথে হ্যান্ড ব্রেক টেনে দেয়, যার ফলে গাড়িটা থেমে যায় আর সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে। এখন সে তার মাকে বাইরে আসার কথা বলতে থাকে, কিন্তু তার মা তো শুধু তার দিকে তাকিয়েই থাকে। এরই মাঝে লিউক দেখতে পায় এখন গাড়ি নিচে থাকা লেকের স্নো যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই জন্য সে তার গলার আওয়াজ আরো বাড়িয়ে দেয়। কিন্তু তখনও ভেতরে বসে থাকা ক্লারার মন গলে না, এমনকি সেটাও বলে ফেলে যে সে অনাথ হয়ে যাবে। তাছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। কিন্তু ক্লারা মন ঠিক করে নিয়েছে যে যতক্ষণ জন ছিল ততক্ষণই তার জীবন ছিল। তার চলে যাওয়ার পর তার এই জীবনটা শেষ করে দেওয়া উচিত। তার মনে লিওকের প্রতি কোনো ভালোবাসা নেই। এবার নিজের মাকে চোখের সামনে মরতে দেখে লিউক পুরোপুরি ভেঙে পড়ে আর সেখানে সে চিৎকার করে কাঁদতে থাকে। সিন শিফট হয় একজন ডিটেকটিভের উপর, যার কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। তার একটা ছেলে আছে, কিন্তু সে তার স্ত্রীর সাথে থাকে, যে এখন দ্বিতীয় বিয়ে করে নিয়েছে। এরই মাঝে আমরা রাকেল নামের এক মহিলাকে দেখতে পাই, যে কিনা প্রতিদিনের মতো আজও তার কাজ থেকে বাড়ির দিকে ফিরছে। কিন্তু আজ নতুন কিছু ঘটে। আসলে যখন সে গাড়িতে থাকে সে দেখে যে একটা লাল রঙের গাড়ি তাকে ফলো করছে। অনেকক্ষণ ধরে ফলো করার পর সে নিজের গাড়িটা সাইডে দাঁড় করায়, কিন্তু সেই গাড়িটা তো না থেমেই সামনে চলে যায়। তার মনে হয় এটা হয়তো তার ভুল ধারণা। তারপর সে নিজের বাড়ির দিকে ফিরে আসে। সেই সময় তার স্বামী আর মেয়ে জনসন সেখানে উপস্থিত থাকে। আসলে তার স্বামীর ডিউটি রাতের বেলায় থাকে, এই জন্য তার আসার কিছুক্ষণ পরে সে কাজে চলে যায়। আর রাকেল নিজের কাজকর্ম শেষ করে নিজের রুমে চলে আসে। কেউ তার জানালায় স্নোবল মারে, এতে করে সে চেতে যায়। কিন্তু এত রাতে কেউ এমনটা কেন করবে? এই জিনিসটা দেখার জন্য সে জানালার কাছে যায়। সেখানে তো কেউ উপস্থিত থাকে না, কিন্তু একটা জিনিস থাকে যেটা তার অদ্ভুত লাগে। সেই লাল রঙের গাড়িটা তার বাড়ির বাইরে একটা ঘন গাছের নিচে খুব শান্তভাবে দাঁড়িয়ে আছে, আর পাশেই বানানো থাকে একটা তাজা স্নোম্যান। এবার সকাল হতে জনসন সবার প্রথমে তার মাকে খুঁজতে থাকে, কিন্তু আজ তো সে বাড়িতেই নেই। এত সকালে সে কোথায় চলে গিয়েছে? এবার আমরা আসি আমাদের ডিটেকটিভ হ্যারির উপর, যার স্বভাব থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে সে ড্রিঙ্কের পাশাপাশি স্মোকও করে, আর শুধু একবার নয় বরং অনেকবার। যার কারণে তার অবস্থা খুব একটা ঠিক নেই, কিন্তু এই জিনিসটা তার কাছে কোনো বাধা দেয় না। তার থেকে ভালো এলাকায় কোনো ডিটেকটিভ নেই। আর এই কথাটা পুলিশও মানে। আজ তার সাথে দেখা হয় একটা মেয়ের সাথে, যার সবেমাত্র নিউ জয়নিং হয়েছে। আর সে হ্যারির গরিব অবস্থানে একটু কটাক্ষ করে, কিন্তু পরে তার প্রশংসাও করে, যেটা তার করতে হয়, কারণ সে মানুষের কাছ থেকে যা শুনেছে সেটা সত্যি। ওই মেয়েটা হ্যারিকে তার বাড়ি পর্যন্ত লিফট দেওয়ার কথা বলে, কারণ তার কাছে নিজের কোনো গাড়ি নেই। হ্যারি রাজি হয়ে যায়। এর মাঝে রাস্তাতেই তাদের কাছে একটা নিউ কেসের ডিটেলস আসে, যেখানে রাকেল নামের এক মহিলার মিসিং কমপ্লেন দেখানো হয়েছে, যে গত রাত থেকে গায়েব। হ্যারি বলে বাড়ি যাওয়ার আগে আমি তার বাড়িতে যেতে চাই, যাতে কিছু জিনিস নিজের চোখে দেখি। যখন সে সেখানে পৌঁছায় তখন সে ক্যাথরিনকে বলে
তুমি গিয়ে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করো, আর আমি এই বাচ্চাটার সাথে একটু কথাবার্তা বলি। তারা দুজনে আলাদা আলাদা চলে যায়। যখন হ্যারি জনসনের সাথে কথা বলে, তখন সেই বাড়িতে অনেক কিছু আঁচ করে নেই। যেমন স্বামী স্ত্রীর মধ্যে সবসময় অশান্তি থাকে, যার কারণে এই বাচ্চাটা কখনো সে ভালোবাসা পায়নি যার সে যোগ্য। তার উপর দুজনে নিজেদের কাজকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু এইসব কথার এই কেসের সাথে কি সম্পর্ক? যাই হোক, অন্যদিকে ক্যাথরিনও প্রতিবেশীদের কাছ থেকে এমনটাই শুনতে পাই যে প্রায় তাদের বাড়িতে কিছু না কিছু হতে থাকে। এরপর সে হ্যারিকে তার বাড়িতে ছেড়ে দেয়, কিন্তু সে ভুল করে ক্যাথরিনের ফাইলটা নিজের সাথে নিয়ে আসে, যেটা সেই কেসের ছিল যেটার উপর সে কাজ করেছে। হ্যারি সেটা খুলে দেখতে থাকে, আর আমরা জানতে পারি যে এই ফাইলটা এমন এক মহিলার যার মৃত্যু আজ থেকে প্রায় 9 বছর আগে হয়েছে। কিন্তু কিছুদিন পরেই তার লাশ বরফে ঢাকা পাহাড়ে পাওয়া যায়, কাটা ছেঁড়া অবস্থায়। তার শরীর চিলকাকে খাচ্ছে। আর পরের দিন সকালে যখন হ্যারির সাথে তার দেখা হয়, তখন সেই কেস সম্পর্কে আরো কিছু ইনফরমেশন জোগাড় করে। আর সে জানাই এটা কোনো প্রথম মৃত্যু নয়, বরং এরপর আরো 3জন মহিলার মৃত্যু হয়েছে একদম একই পরিস্থিতিতে। এই 3জনের লাশের পাশে একটা স্নোম্যানও পাওয়া যায়, যেটা আমরা রাকেলের বাড়ির বাইরে দেখেছি। তো আমার এমনটা মনে হয় যে কোনো গন্ডগোল হতে চলে। হ্যারির ব্রেন যেন কোনো সুপারকারের মতো দৌড়াতে শুরু করে। সে পুরোপুরি এখন এই কেসে ঢুকতে শুরু করে। কিন্তু আজ সে তার ছেলের সাথে দেখা করার জন্য মন স্থির করে নিয়েছে, তাই সে লেট হতে চায় না। এই জন্য সে সাথে সাথে সেখানে পৌঁছে যায়, যেখানে একটা কনসার্ট হতে চলেছে। সেখানে সে তার ছেলের সাথে একটা ভালো সময় কাটায়। কিন্তু যখন সে তাকে বাড়িতে ছাড়তে যায়, তখন সেখানে সে একজন নতুন বাবাকে দেখে। সে একটু ইমোশনাল হয়ে পড়ে। আসলে সেইটা জানে যে যদি সে আর তার স্ত্রী আলাদা হয়ে থাকে, তাহলে এর মধ্যে পুরোপুরি তার নিজেরই দোষ। কিন্তু এখন তো বিষয়টা অনেক দূরে গিয়ে গিয়েছে, এই জন্য সে কিছু না বলে বাড়িতে ফিরে আসে। আর ঠিক সেই সময় তার কাছে একটা মেসেজ আসে যে একটা আর্জেন্ট কেস এসেছে। তাই সকাল হতেই ক্যাথরিন বেরিয়ে যায়। সিনথিয়া নামের মেয়ে, যার মিসিং কমপ্লেন লেখানো হয়েছে কয়েক ঘন্টা আগে, তার বাড়ি শহর থেকে বেশ দূরে। কিন্তু ক্যাথরিন তার অফরোড বিএমডব্লিউ দিয়ে খুব সহজেই সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে একটা বড় শক খায়। সেখানে সে দেখে যে সিনথিয়া তো এখানে আগে থেকেই উপস্থিত। হতে পারে কেউ তার সাথে মজা করেছে, এই জন্য সে ফিরে যেতে থাকে। কিন্তু মাঝ রাস্তায় তাদের কাছে আবার কল আসে যে সিনথিয়ার মিসিং কমপ্লেন কিছু মিনিট আগে আবার লেখানো হয়েছে। তো তারা আবার জিজ্ঞেস করে যে কে লিখিয়েছে, আমরা কি তার ঠিকানা পেতে পারি? ঠিকানা পেতেই তারা তার সাথে সেখানে পৌঁছায়। তো সেখানেও তারা সিনথিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু 1 মিনিট, এটা সে সিনথিয়া নয়, আসলে এটা তার যমজ বোন। যে জানাই যে হ্যাঁ, আমি আমার বোনের মিসিং কমপ্লেন লিখিয়েছিলাম, কারণ কিছুক্ষণ আগে তাকে পাওয়া যাচ্ছে না। কিন্তু একটু আগেই তো তার সাথে সিনথিয়ার দেখা হয়েছিল। যদি সে সিনথিয়া না থাকে, তাহলে সে কে? যে তার যমজ বোন, সে জানাই সে অনেকক্ষণ ধরে তাকে ফোনও করছে, কিন্তু কোনো খবর নেই। এরপর তারা দুজনেই আবার সে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। তারা সেখানে সিনথিয়ার মাথা কাটা লাশ খুঁজে পায়, যার পোষা মুরগিগুলো তাকে খাচ্ছে। কিন্তু তার রক্তের গরম ভাব দেখে হ্যারি বুঝতে পারে এই কাজটা মাত্র কিছুক্ষণ আগেই হয়েছে। তাই সে সাথে সাথে যায় যাতে কিছু প্রমাণ পাওয়া যায়। এরপর সে এদিক ওদিক তাকাতেই কিছু পায়ের ছাপ দেখতে পায়, যেগুলো বরফের মধ্যে এখন একদম তাজা। কিন্তু তার থেকে ভয়ঙ্কর একটা জিনিস সে পায়, যেটা কেউ ভাবতেও পারেনি। আসলে সেখানে একটা স্নোম্যান থাকে, যার মাথার জায়গায় সিনথিয়ার মাথা লাগানো থাকে। আর এই জিনিসের খবর যখন পুলিশ ডিপার্টমেন্টের কাছে পৌঁছায়, তারা পুরো ফোর্সই এলাকায় পাঠিয়ে দেয়। যদি কেউ এমনটা করে থাকে, তাহলে সে নিশ্চয়ই কোনো পাগল বা সাইকো মানুষ। হ্যারি এবার এই বিষয়টা নিয়ে তার হায়ার অফিসারের কাছে যায়, কারণ এই খুনটা অনেক বড়। এই জন্য সে চায় তার অফিসার পারমিশন দিক, যাতে সে ক্যাথরিনের সাথে মিলে একটা ছোট টিম বানায়। যার জন্য তার কিছু বিশেষ আর সবচেয়ে যোগ্য ডিটেকটিভ চাই, যাতে তার কাজটা সহজ হয়। প্রথমত সেই অফিসার তার কথায় রাজি হয় না, কিন্তু যখন হ্যারি তাকে সে খুন করার স্টাইলটা জানাই, তখন সবাই চমকে যায়। আর এটা শুনে তাকে পারমিশন দিয়ে দেওয়া হয়। হ্যারি অফিসে ফিরে আসে, যেখানে সে ক্যাথরিনের কাছ থেকে লাইলার ব্যাপারে আরো তথ্য জোগাড় করে। আসলে লাইলাই সবার প্রথম শিকার ছিল, যার খুন 9 বছর আগে হয়েছে। আর এটাও কনফার্ম জানা নেই যে ওই খুনটা এই খুনেরই করা নাকি অন্য কারো। কিন্তু দুজনের মারার ধরন অনেকটাই সেম। ক্যাথরিন যাওয়ার পর সে কিছু ফাইল খোলে, যেখানে সে একজন ডাক্তারের ব্যাপারে দেখতে পায়, যার নাম ডক্টর ইডার। আসলে সে সিনথিয়া আর রাকেল দুজনেরই ডাক্তার। তো নিশ্চয়ই তার কিছু জানা আছে, এই জন্য সে তার কাছে কিছু কথা বলার জন্য যায়। কিন্তু ডাক্তার এটা বলে পরিষ্কার মানা করে দেয় সে নিজের পেশেন্টের পার্সোনাল ইনফরমেশন কাউকে দেয় না। তাই তাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। সেও বুঝতে পারে যেখান থেকে কোনো লাভ নেই। কিন্তু সেই রাতেই তার হাতে আরো কিছু জিনিস আসে, যেটা ওই খুনিকে ধরার জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো ব্যাপারটা হলো যে ডক্টর ইডারের আর নামের কোন এক লোকাল বিজনেসম্যানের সাথে বেশ পুরনো সম্পর্ক আছে। আর সেই বিজনেসম্যান ফেডরিক নামের এক ব্যক্তির সাথে কয়েক বছর আগে একটা কোম্পানি নিয়েছে। এবার তোমরা ভাবছো হয়তো যে এইসবের মধ্যে এই জিনিসগুলোর কি সম্পর্ক। তো আসলে ফেডরিকের স্ত্রী আর কেউ নয়, বরং লাইলা ছিল। আর এই কানেকশনটাই তাকে ফেডরিকের সাথে দেখা করতে বাধ্য করে। সে খুব চালাকের সাথে ফেডরিকের সাথে মিটিং ফিক্স করে। সেই সময় সে তার স্ত্রীর ব্যাপার অনেক কিছু জিজ্ঞেস করে। ফেডরিক জানাই যখন তার স্ত্রীর খুন হয়,
তখন রাফট নামের এক ডিটেকটিভ সেই কেসের পেছনে খুব শক্তভাবে লেগেছিল, কিন্তু একদিন তার লাশ তার গ্যারেজেই পাওয়া যায়। ডিপার্টমেন্ট সুসাইড বলে কেসটাকে ক্লোজ করে দেয়, কিন্তু আমার এমনটা মনে হয় না, কারণ আমি রাফটকে খুব ভালোভাবে জানতাম। ওই মানুষটা নিজেকে শেষ করতে পারে না। এবার এখানে আরো একটা দিক জুড়ে যায়। এই জন্য এবার হ্যারি রাফটের ব্যাপারে ইনফরমেশন নেওয়া শুরু করে। কিছুক্ষণ পর সে জানতে পারে রাফট বেশ ভালো একজন ডিটেকটিভ ছিল, কিন্তু তার বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না। তাই সে কেবিনে থাকে তার মেয়ের সাথে, যার নাম ক্যাথরিন। হ্যাঁ, ক্যাথরিন। কেন ওই লাইলার কেসের পেছনে এত বেশি পাগল হয়ে আছে? কারণটা আসলে তার বাবার খুনিকে খুঁজে বের করা। এরই মধ্যে ক্যাথরিন যে অফিসে থাকে তার কাছে ডিপার্টমেন্টের একটা মেসেজ আসে। কিছুক্ষণ আগে রাকেলের ফোন অ্যাক্টিভ হয়েছে, আর লোকেশন হলো ডক্টর ইটারের বাড়ি। সে সাথে সাথেই তার বাড়িতে পৌঁছায় আর লুকিয়ে ভেতরে ঢুকে যায়। অন্যদিকে হ্যারি এখন সোজা ক্যাথরিনের বাবার কেবিনে পৌঁছে যায়, যাতে সে কিছু জিনিস নিজের চোখে দেখতে পারে। এদিকে ক্যাথরিন যখন বাড়িতে ঢোকে তখন সে চারপাশে পিনপত নীরবতা অনুভব করে, যেন মনে হয় এখানে কেউ আগে এসেছে, আর এখন সে সবকিছু নিজের সাথে নিয়ে চলে গিয়েছে। এরপর সে সামনের দিকে এগোয়। সে কিছু পায়ের ছাপ দেখতে পায়, যেগুলো গ্যারেজের দিকে যাচ্ছে। সে সেদিকেই ঘোরে, আর তারপর সে যা দেখে তাতে যেন তার আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায়। সেখানে ইডার চেয়ারে বসে থাকে, শুধু তার বডিটা থাকে, মাথা নয়। আর এভাবেই রাফটেরও মৃত্যু হয়েছে। আর সেই সময় তার হাতে থাকে একটা শর্টগান, যেটা দেখে সবার মনে হয় যে সে সুসাইড করেছে। কিন্তু এত ভয়ঙ্কর মৃত্যু কেউ নিজেকে কেন দিবে? মরার তো আরো সহজ উপায় আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ক্যাথরিনের অতীতের সেই ভয়াবহ মুহূর্তটা আবার তাজা হয়ে যায়, যেটা সে অনেক কষ্টে ভোলার চেষ্টা করছে। এবার এই খবরটা ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছায়, আর সবাই সেখানে পৌঁছে যায়। সাথে হ্যারিও থাকে, তার টিমও থাকে। তারা সেই বাড়িটা খুব ভালোভাবে তল্লাশি করে, আর এই সময় তারা আরো একটা লাশ পায়, যেটা রাকেলের। এবার এখানে তো পুরো কেসটাই তাদের সামনে যেন খোলা বইয়ের মতো হয়ে যায়। সবার এমনটাই মনে হতে থাকে যে আসল খুনি অন্য কেউ নয়, বরং ডাক্তার নিজেই। কারণ তার বাড়ির বাইরে শুধু একজন মানুষের পায়ের ছাপ আছে, মানে পরিষ্কার যে সে প্রথমে রাখালকে মারে, তারপর নিজে গ্যারেজে এসে নিজের জান নেই। ডিপার্টমেন্ট এই বিষয়ের উপর কেস ক্লোজ করে দেয়, আর সাথে ক্যাথরিনকেও সাসপেন্ড করে দেয়, কারণ সে অনেক কিছু প্রমাণ ডিপার্টমেন্টের কাছ থেকে লুকিয়েছে, আর নিজের মতো করে সে কেসটা সলভ করার চেষ্টা করেছিল। এই ঘটনায় সে পুরোপুরি ভেঙে পড়ে। তার এখনো এটাই মনে হতে থাকে যে সব কিছু ওই খুনি ইচ্ছে করে করছে। এটা কোনো প্রথমবার হয়নি, বরং সে আমার বাবার সাথেও এমনটা করেছে, যাতে সবার মনে হয় যে তিনি নিজেই নিজের প্রাণ নিয়েছে। কিন্তু আমি আমার বাবাকে চিনি, তিনি এমনটা কখনো করবেন না। আজও সেই খুনি খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখন কে জানে পরের শিকার কে হবে। হ্যারি তাকে প্রমিস করে যে সে যেন ভয় না পায়, কারণ সে তার বাবার খুনিকে খুঁজে বের করবেই। কিন্তু ক্যাথরিন এখন এই কাজটা নিজের কাঁধে তুলে নেই, আর সোজা আরভের কাছে পৌঁছায়। সে তাকে নিজের রূপের জালে ফাঁসিয়ে একা দেখা করার জন্য রাজি করিয়ে নেই। কিন্তু তার আসার আগেই সে ওই পুরো ঘরটাই নিজের জাল বিছিয়ে রাখে, যাতে সে আসতেই তার খেল খতম করে দিতে পারে। কিন্তু তার আসার আগেই সেখানে খুনি চলে আসে, যে ক্যাথরিনকে ধরে ফেলে। এবার সেও তার উপর হামলা করার পুরো চেষ্টা করে, কিন্তু এমনটা হতে পারে না, যার বদলে তার মৃত্যু হয়। শেষ ওই খুনি তার আঙ্গুল কেটে নেয়, আর সেটার সাহায্যে ল্যাপটপ খোলে, আর যত প্রমাণ ছিল সেগুলোকে চিরদিনের জন্য ডিলিট করে দেয়। এখন এটা দেখে তোমরা আন্দাজ করতে পারছো যে খুনি এত সহজে সেদের হাতে ধরা দিবে না। অন্যদিকে হ্যারি ঘুম থেকে উঠে জানালার কাছে যায়, তখন তার নজর নিচে দাঁড়িয়ে থাকা ক্যাথরিনের গাড়ির উপর যায়। উপরে আমরা একটা স্নোম্যান বানানো দেখি, ভেতরে তার লাশ থাকে। এই কাজটা ওই খুনিরই, যে হ্যারিকে মেসেজ দিতে চাইছে যে এখনো সুযোগ আছে, পিছিয়ে যাও, না হলে তারও এমন পরিণতি হবে। এবার হ্যারি তার কাছের পার্টনারের মৃত্যুতে রেগে আগুন হয়ে যায়। সে সাথে সাথে ডিপার্টমেন্টকে খবর দেয়, আর ক্যাথরিনের ল্যাপটপও চেক করার চেষ্টা করে, কিন্তু সেটা তো একদম ফাঁকা থাকে, সবকিছু ডিলিট হয়ে গিয়েছে। তো হ্যারি বুঝে যায় যে তাকে আবার সবকিছু নতুন করে স্টার্ট করতে হবে। এই জন্য সে পৌঁছায় রাকেলের সময় ফিলিপসের কাছে, যাতে সে ওই কথাগুলো নিজের কানে শুনতে পারে। এই কথার ফাঁকে সে জানায় যে সে আর রাকেল দুজনেই কিছুদিন আগে একজন হরমোনাল ডাক্তারের কাছে গিয়েছে, যার নাম ডক্টর হেড। এই নামটা শুনেই হ্যারির মনে পড়ে যায় এই নামটা তার এক্স ওয়াইফের বরের। সে সাথে সাথেই তাদের বাড়িতে লুকিয়ে খোঁজ খবর করতে শুরু করে। সেই সময় সে কিছু পেপার পায়, যেগুলো মৃত মহিলাদেরই, যাদের একই পদ্ধতিতে মারা হয়েছে গত কয়েক বছর ধরে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এর মধ্যে তাদেরও পেপার যারা এখন মরতে চলেছে। পরের নাম্বারটা ছিল অ্যাঞ্জেলের। সাথে সাথে সে নিজের ডিপার্টমেন্টকে কল করে আর হেডের ব্যাপারে সমস্ত বায়োডাটা বের করতে বলে। কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে হেডের আসল নাম লিউক। জি হ্যাঁ, লিউক, সেই শুরু দিকের ছেলেটা যার মা তার চোখের সামনেই মারা গিয়েছে। সে শুধু দেখতেই থেকেছে। হ্যারির সাথে সাথেই তার পুরনো বাড়িতে যায়, যেখানে পৌঁছাতেই সে দেখে লিউক অ্যাঞ্জেলের গলায় চাকু ধরে আছে, আর সেখানেই তার ছেলেও আছে। দুজনে অনেক বেশি ভয় পেয়ে যায়। তাদের এই অবস্থা দেখে হ্যারি নিজের বন্দুক নিচে নামিয়ে রাখে, কারণ না ভেবে চিন্তে যে কোনো কিছু করে ফেলবে সে। এবার এখানে লিউক সে খেলাটাই খেলে যেটা কোনো এক সময় তার বাবা খেলতো, কিন্তু সে তার থেকে আলাদা প্রশ্ন করবে। যদি সে তার উত্তরে সন্তুষ্ট না হয়, তাহলে অ্যাঞ্জেলার ঘাড় তার শরীর থেকে আলাদা হয়ে যাবে। তুমি আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। হ্যারির প্রথম প্রশ্ন থাকে আসলে সে এসব কেন করছে।
তখন লিওক তার জীবনের পাতা খুলতে শুরু করে। সে জানাই সে কখনো মা বাবার ভালোবাসা পায়নি। যদিও তার জানা থাকে যে তার বাবা তার মায়ের থেকে সবসময় দূরে থাকে, কিন্তু তার মা তাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু শেষে সে আমার বাবার চেয়ে বেশি স্বার্থপর। তার নিজের সামনে চিন্তা থাকে, কিন্তু আমার একটুও থাকে না। যখন সে তাকে ছেড়ে যায় তখন তার এমনটা মনে হয় যে সে পুরোপুরি শেষ হয়ে যাবে। আমার বারণ করার সত্ত্বেও সে গাড়ি থেকে বাইরে বেরোয়নি এবং নিজের প্রাণ দিয়ে দেয়। কিন্তু আমার কি, আমি তো একা হয়ে গিয়েছি। তার জ্বর পর সেই সময় থেকে আমার ভেতরে একটা আগুন জন্ম নেই, আর সেটা নেবানোর জন্য আমি ওই মহিলাদের মারা শুরু করে দিই যারা নিজেদের কাজকে, নিজেদের জীবনকে বেশি গুরুত্ব দেয়, নিজেদের বাচ্চাদের নয়। এমন করে আমি অনেক মহিলাদের মেরে ফেলেছি। এবার এর আগে সে নিজের প্রশ্ন করে হ্যারি নিজের মনে ভেবে নেই যে তাকে কিছু না কিছু করতেই হবে। সঠিক সময় দেখে সে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এবার দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়, কিন্তু লিওক বেশি দূর পর্যন্ত টিকতে পারে না, কারণ হ্যারি একজন ট্রেন ডিটেকটিভ। এই জন্য সে তার থেকে দূরে পালাতে শুরু করে, আর তারপর একটা জায়গায় গিয়ে গায়েব হয়ে যায়। তখন হ্যারি চিৎকার করে বলে যে সে আজ পালাতে পারবে না। তখন হঠাৎ একটা গুলি চলে, যেটা সোজা হ্যারির কাঁধে গিয়ে লাগে। এই কাজটা লিওকের থাকে, যে এখন বাইরে চলে আসে, কারণ তার মনে হয় যে হ্যারি মরে গিয়েছে। কিন্তু সে সামনে এগোতেই তার পা একটা পাতলা বরফের উপর পড়ে। সেটা ভুলে গিয়েছে যে যেই জায়গায় সে দাঁড়িয়ে আছে সেটা আসলে একটা ফ্রোজেন লেক। নিজের মায়ের মতোই শুরু করে। হ্যারি চাইলেও তাকে বাঁচাতে পারতো আর আইনের হাতে তুলে দিতে পারে, কিন্তু সে তাকে বাঁচানোর চেষ্টা করে না, কারণ সে ওই মৃত্যুরই যোগ্য। ফিরে এসে হ্যারি তার পরিবারের সাথে দেখা করে আর তাদেরকে বুকে জড়িয়ে নেয়। আর এখানেই এই মুভির সমাপ্তি।